আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি গুজরাটি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম নারী দোষ। এটি মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, প্রথম পার্ট দেখেননি বলে দ্বিতীয় পার্ট দেখে কি করবেন এটা ভেবে দৌড় দিয়েন না। মুভিটি এমন ভাবে পার্ট করেছি যে প্রথম পার্ট দেখে না থাকলেও দ্বিতীয় পার্ট বিন্দাস এনজয় করতে পারবেন। আসলে প্রথম পার্টের কাহিনী এটুকু ছিল যে একটা ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করার জন্য দুজনেই দুজনের ফ্যামিলিকে জানায়। তো ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, এসব দেখে মেয়ের বাবা রাজি হয়ে যায়। কিন্তু মেয়ের বাবা পণ্ডিত দেখে দুজনের কুণ্ডলি মেলালে দেখে ছেলের কুণ্ডলিতে নারী দোষ আছে, মানে এই ছেলের সাথে বিয়ে দিলে সন্তান হবে না। এই ভয়ে মেয়ের বাবা বিয়েটা ভেঙে দেয়। ছেলেটির মাথায় তখন চখাম একটা আইডিয়া আসে যে সে যদি মেয়েটিকে আগেই প্রেগনেন্ট করে দেখায় তাহলে তো আর মেয়ের বাবা বিয়েতে না করার অপশন পাবে না। ব্যাস, ছেলেটি মেয়েটিকে বুদ্ধি করে একটা হোটেলে নিয়ে যায় এবং মেয়েটির সাথে রাত কাটিয়ে পরের দিন মেয়েকে তার বাবার কাছে দিয়ে যায়। তো এই ছিল প্রথম পর্বের কাহিনী। এর পরের কাহিনী এখন এই পর্বে দেখতে চলেছেন। তবে হ্যাঁ, প্রথম পর্ব পুরোটা ছিল অস্থির কমেডিতে ভরা, কিন্তু দ্বিতীয় পর্বটি আবার পুরো রোমাঞ্চে ভরা। আর হ্যাঁ, শুরুতেই অ্যালার্ট করে দিচ্ছি, এই পর্বটি শুধুমাত্র বিবাহিত পাবলিকদের জন্য শিক্ষণীয় মুভি হিসেবে এক্সপ্লেন করা হচ্ছে। সো যারা বিবাহিত না তারা প্লিজ এই মুভিটি দেখা থেকে বিরত থাকুন। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো কেভিন রিধির সাথে হোটেলে রাত কাটিয়ে রিধিকে তার বাবার কাছে রেখে যাওয়ার 1.5 মাস পর রিধির বাবার অফিসে আসে। এর আগের বার রিধির বাবা যেমন ভাব দেখিয়ে কথা বলেছিল এবার সেভাবেই কথা শুরু করে। তো কেভিন ভয়ে ভয়ে বলে, আঙ্কেল আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। রিধির বাবা বলে, হ্যাঁ বলো। কেভিন বলে, আঙ্কেল আপনি রিধিকে ভুলে যেতে বলেছিলেন, তাই 1.5 মাস হলো তার সাথে কোনো যোগাযোগ রাখিনি। আঙ্কেল বলে, গুড, আই অ্যাপ্রিসিয়েট। কেভিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিন্তু আঙ্কেল গতকাল রিধি আমাকে মেসেজ করে বলতেছে। এটুকু বলেই কেভিন থেমে গেলে আঙ্কেলের তো ফেটে যাচ্ছে। আঙ্কেল বলে, বেটা সে মেসেজে কি বলেছে নির্দ্বিধায় বলো। কেভিন হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনি প্রমিস করুন এই কথা আপনি কাউকে বলবেন না। আঙ্কেল রাগ করে হাত মিলিয়ে বলে, আচ্ছা প্রমিস করলাম, এবার তো বলো। কেভিন বলে, কুলদেবীর কসম খান। আঙ্কেল ক্ষিপ্ত হয়ে বলে, আমার বিপি বাড়াচ্ছ কিন্তু, যা বলার দুম করে বলো, রিধি কি মেসেজ করেছে। এবার কেভিন কাপা কাপা স্বরে বলে ওঠে, রিধি মেসেজ করে বলল তার নাকি মাসিক বন্ধ হয়েছে, সে মনে হয় প্রেগনেন্ট। আঙ্কেল ঝটকা খেয়ে বলে, কেভিন বলে, আমি পরীক্ষা করার জন্য তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, রেজাল্ট পজিটিভ এসেছে, আর এই হলো সেটার রিপোর্ট, নেন আপনি দেখেন। আঙ্কেল সেটা দেখে তো শক। কেভিন ধ্যাম করে আঙ্কেলের কাছে এসে আঙ্কেলের পায়ে হাত রেখে বলে, আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন, এখানে রিধির কোনো দোষ নেই। আমি সেদিন রিধিকে নিয়ে ঘুরতে বের হলে রিধি বাসায় যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিল, কিন্তু ভাবলাম শেষবারের মতো দেখা করছি, তাই তার সাথে অন্তত কিছুটা বেশি সময় কাটাই, তাই তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে একটা হোটেলে নিয়ে গিয়েছিলাম, আর এতেই আকামটা হয়ে গেছে। আঙ্কেল আবার বলছি, রিধির কোনো দোষ নেই, সে আমাকে আটকানোর বহু চেষ্টা করেছিল, পরিবেশটা রোমান্টিক ছিল আর আমিও ইমোশনাল ছিলাম, তাই নিয়ন্ত্রণ হারিয়ে। আঙ্কেল কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বলে, হে ভগবান। কেভিন বলে, আঙ্কেল একদম টেনশন নেবেন না। আঙ্কেল চিল্লিয়ে বলে, টেনশন নিব না বললেই হলো। কেভিন বলে, আঙ্কেল ধীরে বলুন, এসব কথা বাহিরে কারো কানে গেলে আপনার মান সম্মান তছনছ হয়ে যাবে। আঙ্কেল বলে, সেটা হওয়া কি এখনো বাকি আছে। কেভিন বলে, হ্যাঁ আছে, আপনি প্লিজ শান্ত হয়ে আমার কথাটা শোনেন। আঙ্কেল শান্ত হলে কেভিন বলে, আপনি যদি এখনই রিধিকে আমার সাথে বিয়েটা দেন তাহলে কিন্তু কেউ এই ঘটনাটা জানতেই পারবে না, আর তাছাড়াও আপনার তো অভিযোগ ছিল আমার কুণ্ডলিতে নাকি নারী দোষ আছে, আমার নাকি সন্তান হবে না, তো নেন এখন রিপোর্টটা আপনার হাতে। আঙ্কেল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এর মাঝে আবার কেভিন বলে ওঠে, আঙ্কেল রিপোর্ট পজিটিভ আসার পর থেকে রিধি আপনার ভয়ে মরার প্ল্যান করতেছে। আঙ্কেল তো শক খেয়ে কেভিনের দিকে তাকায়। কেভিন মুখ ফিরিয়ে নিয়ে বলে, রিধির লজ্জায় আপনার সামনে কখনো এই বিষয়ে কথা বলতে চায় না এবং পারবেও না, তাই সে মরে যেতে চাচ্ছে। তাই আপনি যদি এই বিষয় নিয়ে তাকে ডেকে তার সাথে কথা বলেন তো সে লজ্জায় নিজেকে শেষ করে দিবে, এটা গ্যারান্টেড। কিন্তু আপনি যদি ওকে এই বিষয়ে কিছু না বলে আমাদের বিয়েটা দিয়ে দেন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ে হলে সমস্যার সমাধান হয়ে যাবে, ফলে রিধিও মরার প্ল্যান ক্যান্সেল করবে। লেজালা, এবার তো চাচা মিয়ার জাত ফাঁসন ফেসে গেছে এবং মানকের চিপাই পড়ে কেঁদেই যাচ্ছে। কেভিন হুঁশ ফেরাইও বলে, আঙ্কেল বিয়েটা কি তাহলে হচ্ছে। আঙ্কেল মেহমে করতে করতে মাথা নাড়িয়ে সায় জানায়। কেভিন খুশি হয়ে বলে, আঙ্কেল তাহলে পণ্ডিত দেখে শুভলগ্ন ঠিক করব। আঙ্কেল বলে, আরে রাখো তোমার শুভলগ্ন, আজ অথবা আগামীকালের মাঝেই বিয়ে হবে। কেভিন বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে শুধু একবার আমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বললেন। আঙ্কেল বলে, আচ্ছা আচ্ছা। এখানেই কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেয়। প্রথম কথা, রিধিকে প্রেগনেন্ট করে রিধির বাবাকে বিয়েতে রাজি করানোর যে প্ল্যানটা, এই ব্যাপারে রিধি কিন্তু এখন পর্যন্ত কিছুই জানে না। দ্বিতীয় কথা, কেভিন রিধিকে নিয়ে যেদিন হোটেলে গিয়েছিল সেদিন তাদের মাঝে জাস্ট কিস হয়েছিল, এর বেশি কিছু হয়নি। বাট কেভিন রিধিকে সারা রাত সেখানে রেখে সকালবেলা বাসায় দিয়ে গিয়েছিল, যাতে 1.5 মাস পর কেভিন যখন ফেক প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে রিধির
রিধির বাবার কাছে এভাবে ব্ল্যাকমেইল করতে আসবে তখন রিধির বাবা যেন রিপোর্টটা ফেক মনে না করে, কারণ সে তো জানে তার মেয়ে এক রাত ক্যাবিনের সাথে বাইরে কাটিয়েছিল। তৃতীয় কথা, এসব প্ল্যান যেহেতু তলে তলে রিধির আড়ালে রিধির ভাই কুনাল ও ক্যাভিন মিলে করে আসতেছে, রিধি এসবের কিছুই জানে না, তাই রিধি প্রেগনেন্ট এটা শোনার পর রিধির বাবা যদি বাসায় গিয়ে রিধির সাথে এটা নিয়ে রাগারাগি করে তাহলে তো সব প্ল্যান ঘেটে যাবে। তাই ক্যাভিন রিধির বাবাকে বুদ্ধি খাটিয়ে এভাবে ম্যানেজ করলো যে আপনি যদি এসব নিয়ে রিধির সাথে কথা বলতে যান তো লজ্জায় মরার প্ল্যান করবে, তাই ওর সাথে এসব নিয়ে কোনো কথা না বলে ডাইরেক্ট আমাদের বিয়েটা দিয়ে দেন। তো রিধির বাবা বাসায় এসে রিধিকে ডাক দেয়। রিধি বাহিরে আসলে রিধির বাবা বলে তুমি যদি সত্যি সত্যি ক্যাভিনকেই বিয়ে করতে চাও তো আমার কোনো আপত্তি নেই। হঠাৎ বাবার এমন পরিবর্তন দেখে রিধি অবাক হয়ে কারণটা জিজ্ঞেস করতে যাবে, তখনই কুনাল খপ করে রিধিকে থামিয়েই বলে ওঠে বাবা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। রিধির মা বলে ওঠে হঠাৎ তোমার কি হলো? রিধির বাবা রেগে মেগে বলে তুমি বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি রেডি হও, ক্যাভিনের বাড়িতে যেতে হবে। এই বলে আঙ্কেল কুনালকে বলে আরে দাঁড়িয়ে আছিস কেন, রিধিকে রেডি কর। কুনাল বলে হ্যাঁ পাপা। এই বলে তাড়াহুড়ো করে রিধিকে রুমের ভিতরে নিয়ে আসলে রিধি অবাক হয়ে বলে আরে বাবা রাজি হলো কেন? কুনাল বলে তুই চুপ করে থাকতো, তোর বিয়ে হচ্ছে, ব্যাস মিটে গেছে। আর হ্যাঁ বাবা কেন রাজি হলো হ্যান ত্যান এগুলো নিয়ে পাপাকেও জিজ্ঞেস করবি না, তাড়াতাড়ি রেডি হ, তোর পাগলার সাথে তোর বিয়ে হচ্ছে। এই বলে কুনাল চলে যেতেই রিধি খুশির ঠেলায় নাচতে শুরু করলে কুনাল গেটে এসে বলে নাচা বন্ধ কর গাধি। রিধি বলে তুই জানাই আর। ব্যাস পরের সিনে দেখি রিধির পুরো পরিবার গাড়িতে করে ক্যাভিনের বাড়িতে যাচ্ছে আর রিধি খুশিতে গুলগুলা হয়ে যাচ্ছে। তো পথের মাঝে তারা ফলমূল ও মিষ্টি কিনে আবার চলতে শুরু করে আর সিন চলে আসে ক্যাভিনের বাড়িতে। ক্যাভিনের পরিবার রিধির পরিবারকে রিসিভ করে ভিতরে বসতে দিলে ক্যাভিন এসে রিধির পাশে বসে। দুই পরিবারের সবাই যখন আড্ডায় ব্যস্ত, ক্যাভিন আর রিধি তখন একে অপরের দিকে তাকিয়ে থেকে কল্পনার জগতে ব্যস্ত। তো বিয়ের সকল আলাপ পাকা করে রিধির বাবা ক্যাভিনকে মিষ্টি মুখ করালে ক্যাভিন খুশি হয়ে রিধির ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় শুক্রিয়া জানায়, কারণ রিধির ভাইয়ের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। সেই সাথে এরা এটা ভেবে হাসতে থাকে যে বাবাকে রাজি করাতে এরা কি কাণ্ডই না করলো। ওদিকে রিধি তার ভালোবাসার মানুষটিকে শেষমেশ পেতে চলেছে এটা ভেবে খুশি এবং লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ক্যাভিন তখন রিধির বাবাকে ইশারায় বলে আমি রিধিকে নিয়ে একটু ঘুরতে যাই। আঙ্কেল না করার তো অপশন নাই, তাই কি আর করার, আঙ্কেল সায় দেয়। ব্যাস ক্যাভিন রিধিকে নিয়ে বাইরে বের হতেই তো ক্যাভিন রিধিকে নিয়ে সারাদিন বাহিরে কাটাই ও রাত 10টা বেজে যায়। রাত 10টা বেজেছে এটা শুনে রিধি বলে বাপরে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমি বাসায় না পৌঁছানো পর্যন্ত বাবা তোর টেনশনে জেগে থাকবে। ক্যাভিন বলে দাঁড়া তোর বাবাকে ঘুম পাড়িয়ে দেই। এই বলে ক্যাভিন রিধির বাবার কাছে কল করলে রিধি তো ভয় শেষ। কল রিসিভ হলে ক্যাভিন বলে হ্যাঁ পাপা, রিধির ফিরতে আরো রাত হবে, কোনো সমস্যা? রিধির বাবা তো মানকের চিপাই, না বলার কি আর অপশন আছে? সে বলে না বেটা কোনো সমস্যা নেই, আমার রাত জাগার অভ্যাস আছে। ক্যাভিন বলে ওকে পাপা। এদিকে কুনাল মনে মনে ভাবতেছে আচ্ছা হারামি তো ক্ষমতায় বসতে না বসতেই লুটে পুটে খাওয়া শুরু করেছে। ওদিকে রিধি তো প্রেগনেন্সির নাটকটার ব্যাপারে জানে না, তাই সে ভেবে পাচ্ছে না পাপা এত সহজে রাজি হলো কেন। তো পরের দিন দেখি কুনাল তার বোনকে বিয়ের শপিং করাতে নিয়ে এসেছে। রিধি ট্রায়াল রুম থেকে একটা বিয়ের ড্রেস পরে বের হয়ে এসে ভাইকে বলে আমাকে কেমন লাগতেছে? ভাই বলে আরে পুরোই অস্থির, দাঁড়া আমি একটা ফটো তুলি। এই বলে ভাই খুশি হয়ে রিধির ফটো তুলতে শুরু করলে হঠাৎ ভাইয়ের মনটা খারাপ হয়ে যায় ও ভাই বলে ওঠে তুই তাহলে সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? ব্যাস এটা শুনতেই মুহূর্তের মাঝে বোনের হৃদয়টা যেন ভেঙে আসে। সিন চলে আসে বিয়ের দিনে। এরপর যা যা ঘটে সেসব হৃদয়স্পর্শী মুহূর্তগুলো এক্সপ্লেন করা সম্ভব না, আবার এক্সপ্লেন করলে সিনের ফিলিংসটাও নষ্ট হয়ে যাবে, তাই অরিজিনাল সিনগুলোই দেখেন। আর এই ফাঁকে আমি একটু প্রমোশন করে নেই, ব্যাকগ্রাউন্ডে আমি যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ সিনে রাখবেন, ঠিক আছে? মোস্ট ভরসাযোগ্য এবং শীর্ষস্থানীয় গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানকার এভিয়েটর গেম খুবই উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক একটি খেলা। প্রতিটি স্ক্রিন প্রতিটি ফ্লিপে লুকিয়ে আছে রোমাঞ্চকর মুহূর্ত। মোস্টে রয়েছে অসংখ্য গেম যা আপনাকে বিনোদন দিবে এবং মুগ্ধ করবে, যেমন আন্দারবাহার, ক্রাশ এক্স, জেট এক্স ইত্যাদি। প্ল্যাটফর্মটির ব্যবহার সহজ, নিরাপদ এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। এটি 24/7 ডেজ গ্রাহক সেবার প্রমিস করে। রেজিস্ট্রেশন করার সময় আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটি ব্যবহার করে 34,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেই সাথে আপনার ফার্স্ট ডিপোজিটে এক বিশাল ওয়েলকাম বোনাস পাবেন এবং সাথে সাথে 250 ফ্রি স্পিনও পেয়ে যাবেন। এখানে জাস্ট ফিউ ক্লিকেই আপনি সাইন আপ করতে পারবেন, গেম খেলতে পারবেন এবং মোস্টের টপ লেভেল গেমগুলোর রোমান্স এনজয় করতে পারবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্ট লিংকে ক্লিক করুন, আমার প্রোমো কোডটি ইউজ করুন এবং মোস্টের অ্যাডভেঞ্চারে জয়েন
কমেন্ট করুন। ধন্যবাদ। পরের দিন সকালবেলা কেভিনের বাবা কেভিনকে সাথে নিয়ে বসে থেকে কেভিনের মামার সাথে গল্প করতেছে, আর উপরতলার রুমে রিধি আছে। কেভিনের তো তর্স হইছে না, তাই সে এখান থেকে উঠে তাড়াহুড়ো করে রিধির রুমের দিকে যায়। তো কেভিন দরজা খুলতেই রিধির শরীরে কাপড় ছিল না, তাই সে দুম করে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিয়ে রেগেমেগে বলে, আরে দরজায় নক করে ঢুকবি না। কেভিন সরি বলে দরজাটা লাগিয়ে দিয়ে একটু পর আবার দরজাটা খুলে বলে, 1 মিনিট, সরি বলবো কেন, এখন তো আমার দেখার অধিকার আছে। এই বলে কেভিন কম্বলটা কেড়ে নেওয়ার জন্য দুষ্টুভাবে রিধির দিকে এগিয়ে আসতে থাকলে রিধি ভয়ে জড়সড় হয়ে পিছনের দিকে যেতে থাকে আর বলে, কেভিন প্লিজ এটা করিস না, প্লিজ প্লিজ। কিন্তু কেভিন কথা শুনছে না। এমন সময় কেভিনের মা রিধি বলে ডাক দিতে রিধি বলে, হ্যাঁ আন্টি, সরি, হ্যাঁ মা। কেভিনের মা বলে, তোমার মামা চলে যাচ্ছে, তাই তাকে বিদায় জানাতে নিচে আসো। এদিকে কেভিন ধীরে ধীরে রিধির আরো কাছে চলে আসে এবং কম্বলটা হাত দিয়ে নিচের দিকে নামিয়ে যা দেখার দেখতে থাকে। রিধি লজ্জায় বলে ওঠে, মা ডাকতেছে, ছেড়ে দাও। তখন কেভিন রিধির হালত দেখে খিলখিল করে হাসতে থাকে। তো রিধি ও কেভিন দুজনেই নিচে এসে মামাকে বিদায় জানালে কেভিনের ছোট ভাই ও মা যেই না মামাকে এগিয়ে দিতে যায়, ব্যাস মার ফাঁকা পেতেই কেভিন খপ করে রিধিকে ঝাপটে ধরে। রিধি ভয়ে মামি বলে ডাক দিতেই কেভিন তাড়াহুড়ো করে কেটে পড়ে এবং পাশের ড্রয়িং রুমে এসে বসে। এর মাঝেই কেভিনের মা বাবা দুজনেই ড্রয়িং রুমে আসার সময় রিধিকে সাথে করে এনে একসাথে বসে নানা গল্প স্বল্প শুরু করলে লে জ্বালা। কেভিন রিধিকে রুমে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, অথচ এদিকে বাবা মায়ের গল্প স্বল্প শেষ হচ্ছে না। তো দুজনে গল্পে মনোযোগ না দিয়ে চোখে চোখে যে লুতুপুতু করতেছে, এটা কেভিনের মা দেখে বুঝতে পারে এই সময়ে এরা দুজন যে পরিবেশটা চাচ্ছে সেটা এই বাড়িতে পাচ্ছে না। তাই মা যেই না বলে ওঠে, তোরা চাস তো আজ কোথাও ঘুরতে যেতে পারিস। ব্যাস কেভিন ধ্যাম করে উঠেই বলে, রিধি চল। রিধি তো রীতিমতো লজ্জায় পড়ে থ মেরে আছে। ব্যাপারটা বুঝতে পেরে কেভিন বুদ্ধি খাটিয়ে বলে, তোর নাকি কিছু কেনাকাটা বাকি আছে, চল তোকে মার্কেট করে দেই। তখন গিয়ে রিধি বলে, হ্যাঁ চলো। কেভিন বলে, হ্যাঁ তো তাড়াতাড়ি চল। এই বলেই কেভিন সিঁড়ির কাছে গিয়ে ফিস ফিস করে বলে, চল চল। আরে চল না রে বাবা, এত লেট করছিস কেন? কেভিনের মা বাবা এদের সব কীর্তি দেখে হাসতেছে। সিন কাট হলে দেখি কিসের মার্কেট, কিসের কি। কেভিন অস্থির হয়ে রিধিকে একটা রিসোর্টে নিয়ে যাচ্ছে। কেভিনের অস্থিরতা দেখে রিধি ভয় বলে, এত অস্থির হয়েছিস কেন, একটু ধৈর্য ধর। কেভিন বলে, রাখ তোর ধৈর্য, 25 বছর থেকে ধৈর্য ধরেই ছিলাম। রিধি ভয়ে বলে, প্লিজ একটু কুল হ, আরামসে। কেভিন বলে, রাখ তোর আরামসে, দেখ আজ তোর কি হালত করি, 3 দিন বিছানা থেকে উঠতে পারবি না। রিধি বলে, প্লিজ এসব বলিস না, আমার টেনশন হচ্ছে। তখন কেভিন বাঘের মতো একটা হিংস্র গর্জন দিয়ে রিধির দিকে তাকালে রিধি বলে, যা জঙ্গলি কোথাকার। তো এরা একটা রিসোর্টে এসে রুম ভাড়া নেয়। কেভিন রুমের দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকলে রিধি লজ্জায় লাল হয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে। এবার কেভিনও রুমের ভিতরে ঢুকে দরজাটা লক করে দেয়। কারেন্ট চলে যেতেই রিধি বলে ওঠে, ও শিট, কারেন্ট চলে গেল। কেভিন বলে, তুই এবার গেলি। এই বলেই কেভিন রিধিকে ঝাপটে ধরে বিছানায় পড়ে আর সিন কাট হয়ে চলে আসে পরের দিন এয়ারপোর্টে। আমরা দেখি এরা দুজনে হানিমুনে যাচ্ছে এবং এদের পরিবারের লোকজন সবাই বিদায় জানাতে এসেছে। তো সবাই বিদায় জানিয়ে এরা হানিমুনে গোয়া চলে আসে এবং এরা এখানে থাকার জন্য আগে থেকে একটা লাক্সারি ভিলা বুক করে রেখেছে, সেখানে যেতে থাকে। কিন্তু পথের মাঝেই কেভিনের পিনিক উঠে গেলে রিধি অনেক কষ্টে কেভিনকে সামলায়। এরপরে এরা সেই ভিলাতে পৌঁছালেই মেইন গেটের কাছে আসতেই কেভিনের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। তো কর্মচারী এদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে আর কেভিন কর্মচারীর আড়ালে লুকিয়ে রিধির সাথে রোমান্স করার চেষ্টা করতেছে। রিধি তো বিরক্ত হয়ে যাচ্ছে এটা ভেবে যে, আরে বাবা একটু তো ধৈর্য ধর। কিন্তু না, কেভিনের তর সইছেই না। সে যখনই সুযোগ পাচ্ছে তখনই শুরু হয়ে যাচ্ছে। কর্মচারী তাকাতে ধরতেছে তো দুম করে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কর্মচারীও বুঝতে পারছে না হচ্ছেটা কি। তো যাই হোক, এভাবেই দুষ্টাম আর খুনসুটি করতে করতে এরা রুমে পৌঁছালে কর্মচারী এদেরকে বেলকনি সহ প্রয়োজনীয় প্রতিটি জায়গা বুঝে দিতে থাকে। কেভিন তো মনে মনে বলতেছে, আব্বে অনেক বুঝিয়েছিস, তাড়াতাড়ি যা, আমাকে কাজ শুরু করতে হবে। কিন্তু লোকটি যেন কথা শেষ করতেই চাচ্ছে না। এদিকে কেভিনের এই কীর্তি দেখে রিধি হাসতেছে। কর্মচারী কেভিনের সাথে কথা শেষ করে আবার রিধিকে নানা বিষয়ে বোঝাতে আসলে কেভিন এবার 1000 টাকা দিয়ে লোকটিকে বলে, ভাই তুই যা তো প্লিজ, অনেক বুঝিয়েছিস। ওদিকে রিধি তো খিলখিল করে হেসে যাচ্ছে। তো অনেক কষ্টের পর লোকটি শেষমেশ চলে গেলে কেভিন দরজাটা লাগিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর কোনো কথা নেই, দৌড়ে এসেই দে হামলা। 1 ম্যাচ কমপ্লিট। কেভিন রিধির দিকে তাকিয়ে ইশারায় বলে, হবে নাকি আরেক ম্যাচ? রিধি ইশারায় সাই দিতেই লে আবার হামলা, মানে আরেক ম্যাচ। এরপর রাতে ঘুমাতে গিয়ে দুজনেই রোমান্টিক হয়ে পড়লে লে আরেক ম্যাচ। সকালবেলা
রিধি আয়না দেখতে গিয়ে খেয়াল করে ম্যাচ খেলার সময় কেভিন তাকে আঁচড় দিয়ে ঘাড়ে দাগ করে ফেলেছে। ব্যাস, রিধি রেগে মেগে কেভিনের কাছে এসে দাগটা দেখিয়ে বলে, এটা তুই কি করেছিস? তখন কেভিনও রেগে মেগে তার শার্ট নামিয়ে তার ঘাড়টা দেখিয়ে বলে, দেখ তুই আমার কি করেছিস। এরপর পিঠ দেখিয়ে বলে, দেখ আমার পিঠের কি অবস্থা করেছিস। এটা দেখে রিধি তো শক। সে ম্যাচের উত্তেজনায় কখন যে এসব করে ফেলেছে নিজেই খেয়াল করেনি। তো রিধি ভয়ে চুপ মেরে আছে, বাট কেভিন রাগ না হয়ে হেসে দিলে রিধিও হেসে দেয়। ও এবার রিধি তার ঘাড়ের আঁচড়ের দাগটা বের করে কেভিনকে ইশারায় বলে, চালিয়ে যা, আর কোনো অভিযোগ নেই। এটা শুনে কেভিন দুষ্টামো করে রিধিকে কামড়াতে ধরে। পরের দিন কেভিন জ্যাকেট ট্যাকেট পরে বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন বাহিরে যাবে এমন সময় রিধি রেডি হয়ে সামনে এসে দুষ্টু ইশারা করে রুমের দিকে যেতেই কেভিন জ্যাকেট ট্যাকেট খুলে পিছন পিছন দিয়ে দৌড়ার লে এক ম্যাচ। শাবাশ, কেভিন দেখি ম্যাচ শুরুর অস্থিরতায় রিধির স্কার্টটাই ছিঁড়ে ফেলেছে। তো রিধি এবার একটা শর্ট জিন্স পরে বাহিরে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছে। এমন সময় কেভিন রিধিকে ডাকার জন্য রুমে আসলে রিধিকে এমন ড্রেসে দেখে লে জ্বালা, কেভিনের তো মাথা খারাপ হয়ে যায়। তারপর লে আরেক ম্যাচ। এরপর দেখি এরা বাহির থেকে ঘুরে এসে রুমে যাওয়ারও তর্স হয়নি, এরা সিঁড়িতেই বসে শুরু হয়ে গেছে। সাবাস সুনামীরা, সাবাস। তো ভোরবেলা এরা ঘুম থেকে উঠে সূর্য দেখতে বেলকুনিতে আসলে সূর্য ওঠার আগেই এদের রোমান্স শুরু হয়ে যায়। ম্যাচ লে এক ম্যাচ। এরপর এটা গোসল করার জন্য সুইমিং পুলে আসলে লে জ্বালা, এখানেও একই অবস্থা, এখানেও এক ম্যাচ। এরপর রাতে এদের ফুল পিক আপ উঠেছে এবং দুজনেই দুজনের ব্যাগপত্র সব তন্ন তন্ন করে কদম ফুল খুঁজতেছে। বাট দেখে এরা যে 10 প্যাকেট কদম ফুল এনেছিল সব শেষ। লে জ্বালা, এদিকে এদের তরস হয়েছে না। তখন রাগ কদম ফুল বিনা ফুলেই এরা শুভেচ্ছা জানাতে ধরে। কিন্তু কেভিনের হুঁশ ফিরতেই কেভিন ফার্মেসিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও ইশারায় বলে, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, নিয়ে আসতেছি। এই বলে কেভিন যেতে ধরে তো রিধি দৌড়ে গিয়ে দরজাতেই শুরু হয়ে যায়। কেভিন বলে, প্লিজ 5 মিনিট বাইকটা স্টার্টে রাখ, আমি আসতেছি। এই বলে কেভিন বাইরে বের হয়ে ফার্মেসিতে যাওয়ার জন্য দৌড় দিলে রিধি বেলকুনিতে এসে অস্থির হতে থাকে। এদিকে কেভিন এই মাঝরাতে বাইক নিয়ে দেখ খাড়া টান বিড়ি টানতেছে আর কদম ফুল নেওয়ার জন্য ফার্মেসির দিকে ছুটতেছে। কারণ কি একটা অবস্থা। ফার্মেসিতে এসে কয়েক প্যাকেট কদম ফুল নিয়ে আবার দেখ খাড়া টান। ওদিকে রিধি অস্থির হয়ে যাচ্ছে। এর মাঝেই কেভিনের বাইকের আওয়াজ শুনতেই রিধি দৌড়ে তাড়াহুড়ো করে নিচতলে আসতে থাকে। মানে কেভিন উপরে আসারও তর্স হয়েছে না। তো রিধি দরজা খুলে দিয়ে ঝাঁপ দিয়ে কেভিনের কোলে ওঠে এবং শুরু হয়ে যায়। কেভিন তখন রিধিকে ওভাবেই কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরতলায় আসে এবং রুমে ঢুকে কোনো কথা নেই, লে আরেক ম্যাচ। পরের দিন সকালবেলা কেভিনের ঘুম ভাঙলে কেভিন রিধিকে রুমে দেখতে না পেয়ে ডাক দেয়। রিধি পায়জামা ছাড়া রুমে আসলে কেভিন বলে, এই সকালবেলা তুই পায়জামা ছাড়া রুমে এসে আমার মাথা খারাপ করছিস কেন? রিধি রেগে মেগে বলে, জঙ্গলি, তুই আমার সকল নাইটি এবং পায়জামা ছিঁড়ে ফেলেছিস। এমন সময় কেউ দরজায় নক করলে রিধি তাড়াহুড়ো করে কম্বলের ভিতরে ঢুকে পড়ে ও কেভিনকে দরজা খুলতে বলে। কেভিন দরজা খুললে কর্মচারী চা দিয়ে যায়। রিধি বলে, 3 দিন থেকে রুমেই আছি, প্লিজ চল না, আজ বাহিরে কোথাও যাই। এটা শুনে কেভিন রিধির হাতটা ধরে বলে, ওকে চল তাহলে, গোসল করে রেডি হই। রিধি তখন খুশি হয়ে বাথরুমের দিকে যেতে থাকলে কেভিন খুশিতে গুলগুলা হয়ে বলে, যাক আরেক ম্যাচ হচ্ছে তাহলে। এটা শুনে রিধি কান্না শুরু করে। তো গোসল টোসল শেষে রিধি রেডি হয়ে কেভিনের সামনে আসে। কেভিন তখন রিধিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকলে রিধি মতলব বুঝতে পেরে রেগে মেগে কেভিনের দিকে তাকায়। বাট কেভিন রিধির কাছে এসে বলে, প্লিজ আজকে না যাই। রিধি হেসে বলে, ঠারকি কোথাকার, চল বাহিরে চল। এই বলে রিধি কেভিনকে ঠেলে ঠেলে বাসার বাহিরে নিয়ে আসে আর সিন চলে আসে বানজি জাম্পিং এর টাওয়ারে। কেভিন রিধির সাথে বানজি জাম্পিং করার জন্য উঠেছে এবং ভয়ে রিধির হালত খারাপ হয়ে গেছে। কেভিন রিধিকে এই যে সাহস জোগানোর চেষ্টা করতেছে, কিন্তু না, রিধি ভয়ে কিছুতেই ঝাঁপ দিতে রাজি হচ্ছে না। সে ভয়ে কান্নাকাটি শুরু করে। কেভিন শেষমেশ রেগে মেগে বলে, আচ্ছা তোকে ঝাঁপ দিতে হবে না, ম্যাম এর বেল্টগুলো খুলে দেন তো। এই বলে কেভিন মন খারাপ করলে কেভিনের এমন মন খারাপ দেখে রিধি বলে ওঠে, ঠিক আছে চল ঝাঁপ দিচ্ছি। এটা শুনতেই কেভিন খুশি হয়ে যায় ও রিধিকে আই লাভ ইউ বলেই দে ধাক্কা। এরপর এরা দুজনে স্পিড বোর্ডে উঠে সেই অস্থির লেভেলের এনজয় করে। সন্ধ্যায় আবার একসাথে খালি পায়ে পুরো সমুদ্র সৈকতে হেঁটে বেড়ায়। রাতে হোটেলে ফেরার সময় আবার 1 বোতল লাল পানি আনে এবং দুজনেই খেয়ে মাতাল হয়ে নানা পাগলামো করতে শুরু করে। ভাইরে ভাই, এদের এসব রোমান্স থেকে যে পাবলিক অবিবাহিত তাদের ফাটতেছে এটা ভেবে যে শালা অবিবাহিত বলে আজ এসব করতে পারছি না, আর যারা বিবাহিত তাদের আবার আফসোস হচ্ছে এটা ভেবে যে শালা বিয়ে করে কি চুলটা ছেড়েছি, এইসবের তো কিছুই করতে পারেনি। তবে আমার মতে প্রতিটি মানুষের বিবাহিত দাম্পত্য জীবন এমনই হাসি খুশি, মজ মাস্তি, খুনসুটি, রোমান্স আর দুষ্টামতে ভরপুর হওয়া উচিত। তো পরের দিন এরা রিসোর্টের বাইরে বসে আছে। এমন সময় রিধির বাবা রিধিকে ফোন করে বলে, রিধি আমি তোমার ফেসবুকে দেখলাম তুমি বানজি জাম্পিং করতেছো, তুমি জানো না তোমার এমন অবস্থায় বানজি জাম্পিং করা উচিত নয়। রিধি তো আর বুঝতে পারছে না তার বাবা তার প্রেগনেন্সির কথা মিন করতেছে। তাই রিধি বুঝতে না পেরে বলে, আরে পাপা আমি তো ঠিক আছি, বানজি জাম্পিং করলে সমস্যা কিসের? এটা শুনে রিধির বাবা বলে, ফোন জামাইকে দে। কেভিন ফোনটা নিয়ে হ্যালো বলতে রিধির বাবা রেগে গিয়ে বলে, কেভিন রিধি প্রেগনেন্ট অবস্থায় বানজি জাম্পিং করতেছে, তুমি ওকে আটকাবে না? কেভিন তাড়াহুড়ো করে উঠে রিধির থেকে দূরে যাবে বলে, সরি পাপা, আমার এটা মনে ছিল না, প্লিজ
টেনশন করবেন না, এমনটা আর হবে না। রিধি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছে না তার বাবা বান্দি জাম্বি করা নিয়ে এমন রিয়াক্ট করছে কেন। তো যাই হোক, কেভিন অনেক কষ্টে কোনো রকমে তার শ্বশুরকে ম্যানেজ করে। এর 2 দিন পর দেখি এরা হানিমুন শেষ করে ফিরতেছে, আর এয়ারপোর্টে এদের পরিবার এদেরকে রিসিভ করতে এসেছে। তো সবাই এদেরকে আনন্দের সহিত রিসিভ করলেই এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে রিধির বাবা কেভিনকে বলে, জামাই রিধির প্রেগনেন্সির বিষয়টা তো তুমি আমি আর রিধি ছাড়া কেউ জানে না, এভাবে আর কতদিন, এই খুশির খবরটা আজ সবাইকে অ্যানাউন্স করেই দাও। লে জ্বালা। কেভিন বলে, হ্যাঁ বাবা বলবো। এই বলেই কেভিন একটা কল আসার বাহানায় শ্বশুর থেকে কেটে পড়ে। পরের সিনে দেখি কেভিন কুনালের সাথে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে এসেছে, সাথে রিধি ও কেভিনের ভাই প্রশান্তও এসেছে। তো কেভিন রিধি ও প্রশান্তর জন্য খাবার অর্ডার করে কুনালকে ইশারায় বলে, চল সাইডে যাই। কুনাল ইশারায় বলে, চল। তো কেভিন উঠে পড়ে ও রিধিকে বলে, আমি পেমেন্ট করে দিয়েছি, তোরা খা, আমি আর কুনাল রেস্টুরেন্টের সামনে যাচ্ছি, তোদের খাওয়া শেষ হতে হতেই ফিরতেছি। রিধি বলে, কেন যাচ্ছিস? কুনাল বলে ওঠে, পান খেতে। প্রশান্ত বলে ওঠে, ভাই আমার জন্য একটা আনিও। তো এরা রেস্টুরেন্টের নিচে এসে বিড়ি টানতেছে। কেভিনকে টেনশন করতে দেখে কুনাল বলে, কি হয়েছে? কেভিন বলে, আরে ভাই তোর বাবা জেদ ধরেছে আমি রিধির প্রেগনেন্সির নিউজটা সবার সামনে অ্যানাউন্স করি, কিন্তু রিধি তো বাস্তবে প্রেগনেন্টই নয়, তাহলে এখন কি করব বল? কুনাল বলে, টেনশনের কি আছে, এখন বাচ্চা নেওয়ার প্ল্যান করার, রিধি প্রেগনেন্ট হতেই অ্যানাউন্স করে দেশ, ব্যাস হয়ে গেল। কেভিন বলে, আরে না ইয়ার, আমরা 3-4 বছর শুধু এনজয় করতে চাই, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। কুনাল বলে, বাচ্চা হলেও তো আনন্দ করা যায়। কেভিন বলে, না কিছুতেই সম্ভব না, তোর আইডিয়াও নেই আমরা কি লেভেলের আনন্দ করি, শালা 20 প্যাকেট সাথে নিয়ে গিয়েছিলাম 3 দিনেই শেষ। কুনাল রেগে মেগে বলে, আরে ভাই আমি এসব শুনতে চাই না। কেভিন বলে, আরে সরি ভুলেই গেছিলাম, তোর তো বোন হয়, সরি ইয়ার। এমন সময় রিধি সেখানে হাজির হতেই ধ্যান করে দুজনের সিগারেট নামিয়ে ফেলে, কারণ রিধি জানে না যে কুনাল ও কেভিন একটা সিগারেট খায়। রিধি তো রেগে মেগে আগুন হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। তো রিধি রেগে মেগে বলে যে দুজনেই প্রমিস করো যা করবে সেটা লিমিটের মধ্যে করবে, আর হ্যাঁ সিগারেট খাওয়া লাগে তো খাও, আমি গাড়ির কাছে গিয়ে ওয়েট করতেছি। এই বলে রিধি রেগে মেগে চলে গেলে কেভিন টেনশনে রিধির দিকে এক নজরে তাকিয়ে আছে। কুনাল ফিসফিস করে বলে, আরেকটা বিড়ি দে তো। কেভিন আপন টেনশনে ডুবে থাকা অবস্থাতেই বিড়ি এগিয়ে দিয়ে কাঁদো স্বরে বলে ওঠে, আজ রাতে স্পর্শ করতে দিবে না রে। এটা শুনে রিধির ভাই রেগে মেগে কেভিনের দিকে তাকায় ও খেপে গিয়ে বিড়ি ফেলে দিয়ে চলে যেতে থাকে। এদিকে কেভিনের কোনো হুঁশ নেই, সে রিধির দিকে যেতে যেতে বলতে থাকে, রিধি চান পাখি। আর সিন কাট হয়ে চলে আসে রাতে। কেভিন রিধির গায়ে হাত দিতেই যথারীতি সেটাই হয়। কেভিন কান্না স্বরে রিধি বলে আবার হাত দিতেই রিধি ধ্যাম করে হাতে কামড় দেয়, আর কেভিন দুষ্টামো করে বলে ওঠে, দেখ আজ তোর কি করি। এই বলে সে রিধির উপর হামলা শুরু করলে দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। রিধি বলে, প্লিজ আজকে নয়। কেভিন বলে, একটা রাতও মিস নয়। তারপর আর কি, যা হওয়ার তাই। সকালবেলা কেভিন বাবার সাথে ব্রেকফাস্ট করতে বসেছে। এমন সময় প্রশান্ত এসে কেভিনের ঘাড়ে আঁচড়ের দাগ দেখে বলে ওঠে, ভাই তোমার ঘাড়ে কিসের আঘাত পেয়েছো? কেভিন বলে, কই। রিধিও দুম করে এসে বলে, কই দেখি। এর মাঝেই প্রশান্ত বলে ওঠে, এগুলো তো নখের আঁচড় মনে হচ্ছে। রিধির ধ্যাম করে জায়গাটা হাত দিয়ে ঢেকে ফেলে ও প্রশান্তের দিকে রেগে মেগে তাকায়। তখন প্রশান্ত বুঝে যায় ও বলে ওঠে, ও আচ্ছা এই কাহিনী তাহলে। এই বলে প্রশান্ত দুম করে কেটে পড়লে রিধি ইশারায় কেভিনকে বলে, সরি ইয়ার। কেভিনের বাবা বলে, ওর ঘাড়ে কি হয়েছে? রিধি ও কেভিন একসাথে বলে ওঠে, কিছু না বাবা। বাবা বলে, দেখাও দেখি। এই বলে বাবা দেখতে ধরলে রিধি লজ্জায় দুম করে কেটে পড়ে, আর বাবাও আঁচড়টা দেখে যা বোঝার বুঝে যায়। এর মাঝে আবার মা এসে বলে ওঠে, ঘাড়ে কি হয়েছে রে? এবার কেভিন ও বাবা একসাথে বলে ওঠে, না কিছু না। ততক্ষণে মাও ঘাড়টা দেখে ফেলে ও কাহিনীটা বুঝতে পেরে কেভিনের বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ওদিকে রিধি সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিল। যেই না কেভিনের মা রিধির দিকে তাকায়, রিধি লজ্জায় উপরতলায় দৌড় দেয়। কেভিনের মা কেভিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, টেনশন করিস না, দাগ 1-2 দিনেই সেরে যাবে। লেজাল্লা। কেভিন বাবার মুখের দিকে তাকিয়ে লজ্জায় উঠে পড়ে এবং রেগে মেগে উপরতলায় রিধির কাছে চলে যায়। এদিকে রিধি রুমে এসে লজ্জায় কাউকে মুখ দেখানোর অবস্থা নেই বলে মাথাটা তোয়ালা দিয়ে ঢেকে বসে আছে। কেভিন এসে রেগে মেগে তোয়ালাটা সরালে রিধি কাঁদো স্বরে বলে, আমরা লজ্জায় এখন মুখ দেখাবো কি করে? কেভিন বলে, আমরা নাক কেটে ফেলবো। এটা বলে কেভিন হেসে উঠলে রিধিও হেসে ওঠে ও দুজনে দুজনের কাণ্ড ভেবে খিলখিল করে হাসতে থাকে। তো হাসি শেষ হতেই রিধি এবার ইচ্ছে করে কেভিনকে খামচে ধরে আর কেভিন চিল্লিয়ে ওঠে। রিধি বলো, ও সরি। তো পরের দিন রিধি আর কেভিন অফিসে কাজ করতেছে। এমন সময় রিধির বাবা ফোন করে বলে, জামাই আগামীকাল রিধিকে নিয়ে আমাদের বাসায় এসো তো। কেভিন বলে, পাপা কোনো সমস্যা? রিধির বাবা বলে, আরে না, আগামীকাল বিশেষ দিন উপলক্ষে একটা আয়োজন করেছি, তুমি আসলেই বুঝতে পারবে। কেভিন বলে, আচ্ছা বাবা ঠিক আছে। দিন কাট হলে দেখি কেভিন রিধির বাসায় এসেছে এবং সবাই একসাথে খেতে বসেছে। তো রিধির বাবার খুশি মাখা ফেস দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু তো একটা মতলবে কেভিনকে দাওয়াত করে এনেছে, কিন্তু মতলবটা কি এবার সেটাই দেখার পালা। তো রিধির বাবা খেতে খেতে কেভিনের কানের কাছে এসে ফিস করে বলে, খুশির খবরটা আজ সবাইকে দিয়ে দাও। এই রে, কাম সারছে। এবার কি হবে?
রিধির মা বলে, কুনাল তোমার বাবা কি খুশির খবরের কথা বলতেছে রে? লে জ্বালা। কুনাল তো ভয়ে শুনেও না শোনার ভান ধরে। এদিকে বাবা বলেই যাচ্ছে, জামাই নিউজটা তোমার শাশুড়িকে জানিয়ে দাও, সে অনেক খুশি হবে। কেভিন কথা কেটে অন্য কথাতে যাওয়ার চেষ্টা করতেছে, বাট রিধির বাবার কথা ওটাই, জামাই আজকে গুড নিউজটা সবাইকে জানিয়ে দাও। ওদিকে রিধি তো কিছুই বুঝতে পারছে না কিসের গুড নিউজ, তাই রিধিও খুশি হয়ে বলে, কেভিন কিসের গুড নিউজ সবাইকে বলো দেখি। কুনাল ইশারায় কেভিনকে বলে, ভাই সত্যটা ভুলেও বলিস না, মাঠে মারা পড়বি। এদিকে রিধির মা ততক্ষণে আন্দাজ করে ফেলে, ও খুশি হয়ে যেই না বলে, রিধি কি প্রেগনেন্ট? রিধির বাবা বলে, একদম ঠিক ধরেছ। রিধি তো অবাক, সে বলে, মা আমি প্রেগনেন্ট মানে? আমি তো এখনো বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানই করিনি। এবার কেভিন আর চুপ থাকতে পারে না, সে সত্যটা বলেই যে, বাবা বিয়ের আগে রিধি প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে আমি আপনাকে যেটা বলেছিলাম এবং যে রিপোর্টটা দেখিয়েছিলাম সেটা আসলে মিথ্যা ছিল। এটা শুনে রিধির বাবা তো শক। ওদিকে রিধিও এটা ভেবে শক যে কেভিন তাহলে তার বাবাকে এটা বলে বিয়েতে রাজি করিয়েছিল যে রিধি তার সাথে রাত কাটিয়ে প্রেগনেন্ট হয়েছে। তাই রিধি রেগে মেগে কেভিনের দিকে এক নজরে চেয়ে আছে। কেভিন বলে, পাপা আপনি নারী দোষের কারণে রিধির সাথে বিয়েটা দিচ্ছিলেন না, তাই আমাকে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। রিধির বাবা রেগে মেগে বলে, তুমি এতটা নিচু কাজ কিভাবে করতে পারলে? কেভিন তো চুপ। ওদিকে রিধি ভিতরে ভিতরে রাগে ফুসফুস করতেছে। রিধির বাবা বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। কেভিন বলে, পাপা আমি যদি সত্যিই রিধিকে তখন প্রেগনেন্ট করতাম তাহলে তো সেটা বিশ্বাসঘাতকতা হতো। আমি তো আরো বিয়ের আগে আমার আর রিধির মাঝে নিরাপদ সীমানাটা রেখে আপনার বিশ্বাস রেখেছি। রিধির বাবা বলে, তুমি আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিয়েছ। কেভিন বলে, আপনি এমন কেন বলছেন? রিধি তো আমার সাথে অনেক খুশি আছে। রিধির বাবা বলে, আরে বাচ্চা ছাড়া জীবন কতটা কষ্টের হয় তুমি জানো না? তোমাদের যে বাচ্চা হবে না তাহলে রিধির জীবনটা কেমন হবে এটা ভেবেছো একবার? কেভিন যেই না বলে, বাবা বাচ্চা হবে। বাবা রেগে মেগে বলে ওঠে, আরে তুমি কেন বুঝতেছো না তোমার কুণ্ডলিতে নারী দোষ আছে? এই বলে রিধির বাবা কাঁদতে থাকলে কেভিন বলে, রিধি তুই কিছু বলছিস না কেন? রিধির বাবা অস্থির হয়ে বলে, আরে ওই এসবের কি বুঝবে? এই বলে রিধির বাবা অস্থির হয়ে গেলে রিধি তার বাবার মুখের দিকে চেয়ে কেভিনকে বলে ওঠে, কেভিন আমি আর তোর সাথে যাচ্ছি না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। কুনাল বলে, রিধি অতিরিক্ত করছিস কিন্তু। কেভিন কুনালকে থামায় ও রিধিকে বলে, যখন তোর ঠিক মনে হয় আমাকে ফোন করিস, আমি তোকে নিতে চলে আসবো। এই বলে কেভিন বেরিয়ে গেলে কুনাল দৌড়ে বাহিরে এসে বলে, কেভিন তুই টেনশন নিস না, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। সিন কাট হলে দেখিয়ে রিধি তার ভাইয়ের কাছে এসে বলতেছে, তুই এসব জানতিস তাই না? কুনাল হ্যাঁ বললে রিধি রেগে মেগে বলে, তুই এমন একটা প্ল্যানে কিভাবে রাজি হতে পারলি? কুনাল রিধিকে শান্ত করে বসিয়ে বলে, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ আমি এমনটা কেন করেছি। তুই ওর সাথে সবচাইতে খুশি আছিস তাই না? ব্যাস এটাই। এমন সময় বাবা এসে কুনালকে রুম থেকে যেতে বললে কুনাল চলে যায়। তখন বাবা রিধিকে বলে, মা সব ঠিক আছে, বাট তুই জামাইকে যেভাবে অপমান করে বের করে দিলি এটা কিন্তু মোটেও ঠিক করিসনি। সে হাজার হলেও এই বাড়ির জামাই। হ্যাঁ তার এমন কাজে আমি মনে আঘাত পেয়েছি এটা ঠিক, কিন্তু বিয়ে তো উপরওয়ালার হাতে। তার সাথে যখন তোর বিয়েটা হয়েছে তো ব্যাস, এটা ভাঙার সাহস আমার নেই, আর তোরও এই সাহস করা উচিত না। তুই ওকে ডেকে ক্ষমা চাও, ওর সাথে বাসাতে চলে যা। তুই ওর সাথে সুখে আছিস, এটাই এখন আমার সুখ। এই বলে বাবা চলে গেলে রিধি কেভিনকে ফোন করে কাঁদো কাঁদো স্বরে বলে, আমাকে নিয়ে যা। কেভিন খুশি হয়ে বলে, দেখ দৌড়ে আসতেছি। এটা শুনে রিধির কান্না ভেজা ফেসে কিউট হাসি ফুটে ওঠে। তো কেভিন রিধির বাড়িতে ছুটে আসলে কুনাল রিসিভ করে বসতে দেয়। রিধি তখন অশ্রুলাল চোখে কেভিনের সামনে আসলে কেভিন রিধিকে এই অবস্থায় দেখে কাছে এসে বলে, সরি ইয়ার, প্লিজ এভাবে কাঁদিস না। রিধি বলে, আই এম সরি টু। এরপর দেখি কেভিন রিধিকে নিয়ে বাসায় ফিরতেছে। তো পথের মাঝে রিধি বলে, একটা প্রশ্ন করি, সত্যি সত্যি জবাব দিবি? কেভিন বলে, হ্যাঁ বল। রিধি বলে, তুই কি বাচ্চা নেওয়ার জন্য রেডি? কেভিন মুহূর্তের মাঝে থমে যায় ও রিধির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলে, আজকের আগ পর্যন্ত তো রেডি ছিলাম না, তবে আজকে একটা বাচ্চার জন্য তোর পরিবারের এক্সাইটমেন্ট দেখে এখন বাচ্চা নেওয়ার মন বানিয়ে নিয়েছি। এটা শুনে রিধি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললে কেভিন বলে, হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন? তুই কি রেডি? রিধি লজ্জায় লাল হয়ে হ্যাঁ বললে কেভিন বলে, ওকে চল তাহলে আজ থেকে নো কদম ফুল। রিধি বলে, তোর মাথায় শুধু এসবই চলে? এই বলে রিধি লজ্জায় লাল হয়ে কেভিনকে বলে, কালকে আমাদেরকে মনে হয় ডক্টরের কাছে যেতে হবে। কেভিন অবাক হলে রিধি বলে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। এটা শুনতেই কেভিন থ্যাম করে গাড়ি থামাইও বলে, হোয়াট, এটা ইম্পসিবল, আমরা তো সবসময় কদম ফুল ইউজ করতাম। রিধি বলে, একদিন অস্থিরতা ইউজ করতে ভুলে গিয়েছিলি আর আমিও তোকে আটকাইনি। কেভিন অবাক হয়ে বলে, তুই সিরিয়াস? রিধি বলে,
হ্যাঁ সিরিয়াস। এটা শুনে কেভিন বলে, এটা তুই তখন বললি না কেন যখন তোর বাবা আমাদের বাচ্চা হবে না বলে আমাকে বকছিল? এই বলে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে পরের দিন ডাক্তারের কাছে আসে। রিধির চেকআপ রুম থেকে মন খারাপ করে বেরিয়ে আসলে কেভিন টেনশনে পড়ে যায়, কিন্তু রিধি ইশারায় রিপোর্ট পজিটিভ জানাতেই কেভিনের ফেসে হাসি ফুটে ওঠে। তো এই খুশির নিউজটা দুই পরিবারের সবাইকে জানানো হলে সবাই তো মহা খুশি। বিশেষ করে রিধির বাবা তো বাপ রে বাপ সেই খুশি, কারণ চাচা মিয়ার মনের সন্দেহ ওইটাই ছিল যে কেভিন কখনো তার মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে না। নেন চাচা মিয়া, হানিমুনে গিয়ে খেলা, ম্যাচের রেজাল্ট চলে এসেছে। এরপর সিন কাট হয়ে চলে আসে একদম রিধির বাচ্চা ডেলিভারির দিনে। তো মুভিটিতে থাকা রোমান্টিক সিনগুলো খুব সুন্দর করে পয়েন্টে পয়েন্টে ফুটে তোলার চেষ্টা করেছি, যাতে আপনারা যারা বিবাহিত আছেন তারা বিবাহিত জীবনের সঠিক অর্থটা বুঝতে পারেন, ফিল করতে পারেন একটা বিবাহিত লাইফ কেমন রোমাঞ্চকর হওয়া উচিত, স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা কতটা দুষ্টুমিষ্টি, খুনসুটি, এনজয়ফুল আর রোমাঞ্চে ভরপুর হওয়া উচিত। এই মুভিটি এভাবে খোলামেলা এক্সপ্লেন করার পিছনে আমার উদ্দেশ্য, এই মুভিটা দেখে যেন আনরোমান্টিক স্বামী স্ত্রীগুলো তাদের ভুলটা বুঝতে পারে এবং তাদের মনের মাঝে যেন নিজেকে পাল্টে নিয়ে কেভিন আর রিধির মতো এমন এনজয়ফুল একটা দাম্পত্য জীবন গড়ার স্বপ্ন জাগে। আর এতে যদি দুই একটা নরবড় সংসার ডিভোর্সের সিদ্ধান্ত থেকে বেরিয়ে নতুন করে বাঁচতে শেখে, এতেই আমার সার্থকতা। এসবের পরেও কেউ যদি আমার রোমান্টিক সিনগুলো ফুটে তোলার ব্যাপারটা বাজে চোখে দেখেন, তাহলে বস সরি। সব মুভি সবার জন্য না, আর সবাইকে সবকিছু বোঝাতেও নেই, কারণ সবার দৃষ্টিভঙ্গি এক না। মুভিটা আপনার ভালো না লাগলে মাপ চাই, বাট অন্যজনের কাছে হয়তো এই মুভিটা আমার মতোই অন্য হাজারটা মুভির থেকে সেরা। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।